প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি সজল কুমার গুহ, যোধপুর পাহাড় বয়েজ স্কুলের গণিতের শিক্ষক। আসন্ন মাধ্যমিক পরীক্ষায় গণিত সম্পর্কে কিছু আলোচনা করার জন্য পাঠশালা লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পরীক্ষা খুব সামনে, মাত্র 1 মাসের সময় বাকি বা তার একটু কম, তাই আমরা বিষয়ভিত্তিক আলোচনা না করে প্রশ্নভিত্তিক আলোচনা করতেই চাইছি। কি প্রশ্ন আসবে তোমরা সবাই জানো, সেই বিষয়ে আমরা কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করে কোশ্চেন নাম্বার 15 অবধি কী করতে হবে কী করতে হবে না, কোথায় নাম্বার কাটা যেতে পারে বা কোন জায়গায় নাম্বার ভালো পাওয়া যেতে পারে সেই সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমে চলে আসি কোশ্চেন নাম্বার 1। এখানে এমসিকিউ কোশ্চেন থাকে, 6টা কোশ্চেন থাকে, 6টাই করতে হয়। তোমরা এক্ষেত্রে 6টা কোশ্চেনই করবে এবং এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে তোমরা পরপর অঙ্কগুলো করবে। প্রথমে খাতার ভেতরে ডান দিকে একটা লাইন টেনে তোমরা বাদিকে ABCDEF 6টা নাম্বার লিখে রাখবে এবং ডান দিকে রাফ করার পর বাদিকে তার অ্যান্সারগুলো লিখবে। মনে রাখবে এই ক্ষেত্রে অ্যান্সার লেখার সাথে সাথে অপশন ভ্যালু অ্যান্ড অপশন নাম্বার দুটোই কিন্তু লেখা উচিত। যদি কোনো কারণে একটা ভুল হয়ে যায় বা কোনো কারণে যদি কালি জমাট বেঁধে যায় তাহলে কিন্তু বাকিটা দেখেও তোমরা নাম্বার পেতে পারো। এক্ষেত্রে মাথায় রাখতে হবে তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলি অবশ্যই অ্যালফাবেটিক্যালি লিখবে, হ্যাপাজার্ডলি লিখবে না, অ্যাট র্যান্ডাম লিখবে না। ABCDEF এইভাবে কিন্তু তোমরা লিখবে। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 2তে। কোশ্চেন নাম্বার 2তে থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান পূর্ণ করো। এক্ষেত্রে তোমরা কিন্তু একইভাবে ডান দিকে লাইন টেনে রাফ করবে এবং বাদিকে সেই প্রশ্নের উত্তরগুলো শুধু লিখবে। শুধু শূন্যস্থান পূর্ণ যে শব্দগুলো সেইগুলো লিখলেই চলবে, সমস্ত লাইনটা না লেখা যেতে পারে। এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, 6টা কোশ্চেনের ভেতর 5টা অ্যান্সার করতে হয়, কিন্তু তোমরা চেষ্টা করবে 6টা কোশ্চেনই করতে। কারণ যদি কোনো কারণে একটা কোশ্চেন ভুল হয়ে যায় তাহলে কিন্তু তুমি বাকি কোশ্চেনটার জন্য মার্কস পাবে। কোশ্চেন নাম্বার 3তে চলে আসি। এক্ষেত্রে ট্রু ফলস মানে সত্য বা মিথ্যা বলতে হয়। একইভাবে ডান দিকে লাইন টেনে অঙ্কের ক্যালকুলেশনগুলো করবে, প্রয়োজনীয় ক্যালকুলেশন দেখানো দরকার, এবং বাদিকে শুধুমাত্র সত্য বা মিথ্যে এই কথাটুকু লিখলেই চলবে, সম্পূর্ণ সেন্টেন্স টোকার দরকার নেই। তো এই ক্ষেত্রে মনে রাখা দরকার যে অ্যালফাবেটিক্যালি করবে, র্যান্ডামলি করবে না, এবং 6টা কোশ্চেনের উত্তর করবে, 5টা করবে না। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 শর্ট টাইপ অ্যান্সার, 2 মার্কস থাকে এবং এখানে 12টা কোশ্চেন থাকে, তোমাদের অ্যান্সার করতে হবে 10টা। তো এক্ষেত্রে যেহেতু রাফের জন্য মার্কস আছে বা ক্যালকুলেশন করার জন্য মার্কস আছে, তোমরা কিন্তু ক্যালকুলেশন পোর্শনটা অঙ্কের ভেতরেই করবে। যদি কোনো ক্যালকুলেশন গুণ করা ভাগ করা যদি দরকার হয় সেগুলো ডান দিকে লাইন টেনে করবে, কিন্তু বাদিকে যা করার সম্পূর্ণ অঙ্কটাই বাদিকে দেখা হবে। কিন্তু মাথায় রেখো যে কোশ্চেনের নাম্বার মাত্র 2, তাই অযথা বেশি লিখে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আরেকটা জিনিস মনে রাখা দরকার যে এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের সাথে হয়তো দেখা যেতে পারে ইউনিট আছে, একক, টাকা বা সেন্টিমিটার বা মিটার, সেগুলো কিন্তু লিখতে ভুল করলে কিন্তু মুশকিল, সেক্ষেত্রে 1 নাম্বার করে কাটা যেতে পারে। এখানেও 2টো কোশ্চেন অতিরিক্ত থাকে, তোমরা চেষ্টা করবে যে 12খানা কোশ্চেনই করার। যদি কোনো কারণে একটা কোশ্চেন ভুল হয়ে যায় তাহলে কিন্তু তুমি কোনো নাম্বার হারাচ্ছ না, সেই জন্য তোমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে। এবার চলে আসি আমরা পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিক পোর্শনে। এখানে 4খানা চ্যাপ্টার আছে। প্রথমটা সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট, পরে কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ, তারপর সমাহার বৃদ্ধি হ্রাস, ইউনিফর্ম গ্রোথ অ্যান্ড ডেপ্রিসিয়েশন, এবং শেষে হচ্ছে অংশীদারি কারবার, পার্টনারশিপ বিজনেস। 2টো কোশ্চেন হয়, তোমাদের একটা অ্যাটেম্প্ট করতে হবে। তোমরা এখান থেকে খুব সহজেই একটা কোশ্চেন পেয়ে যাবে, কিন্তু মাথায় রেখো এই কোশ্চেনের মার্কস হচ্ছে 5, তাই এটাকে একটু ডিটেলসে লেখাটা প্রয়োজন। অনেকে খুব সহজেই খুব শর্টে লিখে দেয়, তো সেটা করা উচিত হবে না। যেহেতু 5 মার্কস আছে, তোমরা যখনই অঙ্কটা করবে যদি পার্টনারশিপ করো তাহলে সেই ক্ষেত্রে এফেক্টিভ ইনভেস্টমেন্ট মানে কার্যকরী মূলধন এই শব্দটা ব্যবহার করার চেষ্টা করবে। শুধুমাত্র মূলধন লেখাটা উচিত হবে না, সেক্ষেত্রে নাম্বার কাটা যেতে পারে। কিংবা তোমরা যদি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করো তা সেই ক্ষেত্রে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে A = P × 1 + R/100^n, এখানে প্রত্যেকটা সিম্বল, চিহ্নের মানে তোমরা লিখে দেওয়ার চেষ্টা করবে, সেটা করা উচিত। এবং সবার শেষে যেটা করা উচিত যে অ্যান্সারটা মিলল কি মিলল না একবার চেক করে নেওয়া উচিত, এবং সেই চেক করার পদ্ধতি তোমরা জানো, অতএব তোমরা নিশ্চয়ই পারবে সেটা চেক করে নিতে। আবার বলি, এই ক্ষেত্রে যদি একক না লেখা থাকে বা একক যদি না ভুল লেখো তাহলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। চেষ্টা করো এককটা যেন সঠিক হয়।
এবার চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 6, 7, 8। 6, 7, 8 হচ্ছে অ্যালজেব্রা, বীজগণিত। এক্ষেত্রেও 4খানা চ্যাপ্টার, অনুপাত সমানুপাত, দ্বিঘাত সমীকরণ, করণী এবং ভেদ। এক্ষেত্রে মনে রাখা উচিত যে দ্বিঘাত সমীকরণ থেকে দুটো কোশ্চেন আসে, একটা প্রশ্ন অঙ্ক ওয়ার্ড প্রবলেম আর একটা এমনি নর্মাল কোশ্চেন সমাধান কর। দ্বিঘাত সমীকরণ সমাধান করার 3টে পদ্ধতি, একটা উৎপাদকের বিশ্লেষণ করা ফ্যাক্টরাইজেশন, একটা সিধরাচার্যের প্রণালী প্রসিডিওর, আর একটা হচ্ছে ফর্মুলা অফ সিধরাচিয়া। এই তিনটেই কিন্তু যে কোনোটাই আসতে পারে। তোমরা কিন্তু নির্দেশটা অবশ্যই লক্ষ্য করবে কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, প্রসিডিওর না অন্য কিছু, বা যদি কোনো উল্লেখ করা না থাকে তোমরা যে কোনো পদ্ধতিতে এটা সমাধান করতে পারো। আর যে ওয়ার্ড প্রবলেমটা থাকবে সেই প্রবলেমের শেষে কিন্তু অবশ্যই ইউনিট লিখতে ভুলো না। একক না থাকলে কিন্তু আবার একই কথা 1 নাম্বার কাটা যেতে পারে। তারপরে চলে আসি অনুপাত সমানুপাত। এক্ষেত্রে দুটো অঙ্ক থাকে। তোমরা এই অঙ্কটা করার সময় যে পদ্ধতি ব্যবহার করছো, যে প্রক্রিয়া ব্যবহার করছো, সেটা অবশ্যই পাশে লিখে দেবে। এটা লেখাটা খুব জরুরি। তারপরে আসি সমানুপাত এবং ভেদ। এই ক্ষেত্রে যখন আমরা ধ্রুবক ব্যবহার করি, কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি বা কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন, সেই ক্ষেত্রে কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখা দরকার, কে ইজ নট ইকুয়াল টু 0 কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন বা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। মানে অশূন্য ভেদ ধ্রুবক বা অশূন্য সমানুপাতিক ধ্রুবক অবশ্যই উল্লেখ করবে, নাহলে কিন্তু 1 নাম্বার কেটে যেতে পারে। আর এই ক্ষেত্রে আরেকটা কথা বলা দরকার যে যখন আমরা করণীর অঙ্ক করছি, সেই ক্ষেত্রে সরাসরি মানটা না বসিয়ে তোমরা চেষ্টা করবে এক্স এবং ওয়াই তাদের যোগফল এবং গুণফল ব্যবহার করে কিভাবে ওই রাশির মান বের করা যায় সেই চেষ্টা করা। তাতে কাজটা অনেক সহজ হবে এবং তোমরা নির্ভুলভাবে অঙ্কটা করতে পারবে। এবার চলে আসি জিওমেট্রি পোর্শন। জিওমেট্রি পোর্শনে 3টে কোশ্চেন থাকে। প্রথমে হচ্ছে থিওরেম মানে উপপাদ্য। তোমরা কিন্তু চেষ্টা করবে যে কোনোভাবে সিলেকশন না করা। গত বছর এই উপপাদ্য এসে গেছে, এই বছর নাও আসতে পারে, এই ধারণাটা কিন্তু ঠিক হবে না। অতএব তোমরা মাত্র 11 থেকে 12খানা উপপাদ্য আছে, তোমরা অবশ্যই সবগুলো উপপাদ্য প্র্যাকটিস করবে। রোজ সকালে উঠে একবার করে লিখে লিখে প্র্যাকটিস করলে দেখবে পরীক্ষা হলে কিন্তু কোনোভাবেই কোনো অসুবিধা হবে না। তোমরা খুব সহজেই এই উপপাদ্যগুলো লিখে ফেলতে পারবে। উপপাদ্য লেখার ক্ষেত্রে কয়েকটা কথা একটু মনে রাখা দরকার। পরিধিস্থ কোণ শব্দটা ব্যবহার না করে বৃত্তস্থ কোণ ব্যবহার করা উচিত। আমি বলতে চাইছি অ্যাঙ্গেল অফ দ্য সার্কামফারেন্স লেখাটা ঠিক নয়, এই ক্ষেত্রে লেখা উচিত অ্যাঙ্গেল অফ দ্য সার্কেল। এটা মাথায় রেখো। কোনো কোনো উপপাদ্যের ক্ষেত্রে দেখা যায় যে আগের উপপাদ্যের সাহায্য নেওয়া হয়েছে। তোমরা যদি পারো আগের উপপাদ্যের স্টেটমেন্ট মানে বক্তব্যটা সেখানে লিখে দাও, সেক্ষেত্রে কিন্তু আরও একটু ভালো ইমপ্রেশন তৈরি হবে। তোমার ইমপ্রেশনই কিন্তু তোমার খাতায় নাম্বারটা নিয়ে আসতে বাধ্য। নেক্সট পোর্শন আমাদের জিওমেট্রি অ্যাপ্লিকেশন রাইডার, যেটা সম্পর্কে সবার মনে একটা ভীতি। এক্ষেত্রে একটা কথা বলতে পারি, আমাদের যে বোর্ড বুক আছে, সেই বোর্ড বুকে যে অঙ্কগুলো করে দেওয়া আছে বা করতে দেওয়া আছে, এই অঙ্কগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরা এখান থেকে 2টো কোশ্চেন পেয়ে যেতে পারো। চেষ্টা করো বোর্ড বুকটাকে ভালোভাবে প্র্যাকটিস করার। তারপর চলে আসছি সম্পাদ্যে 5 মার্কস থাকে। সম্পাদ্যের ক্ষেত্রে কিন্তু কয়েকটা জিনিস মনে রাখা দরকার। প্রথম কথা হচ্ছে এই যাতে তোমার ডাবল লাইন না হয়। এক পেন্সিলে একটা দাগ দেওয়ার পরে দেখা গেল দাগটা ঠিক ভালো হলো না, আরেকবার দাগ দিলাম, ফলে কী হয়, ডাবল লাইন হয়ে গেলে বা ডুপ্লিকেট লাইন হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে নাম্বার কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা চেষ্টা করবে পেন্সিলটা যেন খুব ভালো হয় এবং যে 2টো পেন্সিল ব্যবহার করবে সেই 2টো পেন্সিলের ভেতর যে পেন্সিলটা কম্পাসের ভেতর লাগানো থাকবে সেটা যেন একটু সফট হয়, আর যে পেন্সিলটা খোলা থাকবে সেটা যেন একটু হার্ড হয়। ফলে বৃত্ত আঁকলে কিন্তু সেই ক্ষেত্রে পরিষ্কারভাবে দেখা যায়। এবং সম্পাদ্য লেখার পর আফটার কনস্ট্রাকশন কনক্লুশন বা সিদ্ধান্ত লেখা কিন্তু অবশ্যই দরকার। এটা না লেখা থাকলে কিন্তু নাম্বার কেটে যেতে পারে। এই জিনিসটা মাথায় রেখো। এরপর চলে আসি আমরা ট্রিগোনোমেট্রি পোর্শন। ত্রিকোণমিতি বা ট্রিগোনোমেট্রি পোর্শনে 4খানা চ্যাপ্টার এবং তারপর হাইট অ্যান্ড ডিস্টেন্স বা দূরত্ব এবং সময় সম্পর্কে প্রশ্ন থাকে। প্রথম ক্ষেত্রে 3টে প্রশ্ন থাকে, সেখান থেকে 2টো অ্যাটেম্প করতে হয়। তো তোমরা যখনই এই বিভাগের প্রশ্নগুলো অ্যাটেম্প করবে তখনই তার আগে একটা চার্ট লিখে রাখো মানের বের করার। sin 30, sin 45, sin 60, এই যে চার্ট একটা, সেটা তোমরা নিশ্চয়ই শিখেছো কীভাবে লিখতে হয়। সেটা আগেই খাতার ভেতর লিখে রাখবে, তাহলে ওই 3 নম্বরের কোশ্চেনে কিন্তু মার্কস হারাবার কোনো ভয় থাকবে না। এবং হাইট অ্যান্ড ডিস্টেন্স যে অঙ্কটা হবে সেখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই না প্রায়। এই দুটো জিনিস মাথায় রেখো। এবং যে ক্ষেত্রে আমরা ট্রিগোনোমেট্রি অঙ্কগুলো করছি 3 মার্কসের, সেখানে মনে রাখতে হবে যে আমরা যে ফর্মুলাগুলো ব্যবহার করছি চেষ্টা করো পাশে লিখে দেওয়া।
যেমন মাঝে মধ্যে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 ব্যবহার করে অঙ্ক করি, বা 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ব্যবহার করে অঙ্ক করি। যে ফর্মুলা ব্যবহার করলে সেই ফর্মুলাগুলো পাশে লিখে দেওয়ার চেষ্টা করবে, সেই ক্ষেত্রে ইমপ্রেশন ভালো হবে। এবং কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে পূরক কোণের যখন অঙ্ক করা হয়, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পূরক কোণের অঙ্ক কোনটা হবে, কীভাবে বুঝতে হয়। দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তবে সেটা পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল চ্যাপ্টারের অঙ্ক। সেই ক্ষেত্রে কিন্তু সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবে, এবং যে ফর্মুলা অ্যাপ্লাই করলে সেই ফর্মুলা কিন্তু অবশ্যই ডান দিকে লিখে দেবে। হাইট অ্যান্ড ডিস্টেন্সের ব্যাপারে কয়েকটা কথা বলা খুব জরুরি। প্রথম হচ্ছে, যখনই অ্যাঙ্গেল অফ এলিভেশন উন্নতি কোণ অথবা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অবনতি কোণ প্রশ্নে দেওয়া থাকবে, তখন অবশ্যই সেই অঙ্কটা চিহ্ন দেবে। দুক্ষেত্রে চিহ্ন দেওয়া যায়, যে ক্ষেত্রে লাইনটা করা হলো সেই ক্ষেত্রে, এবং যেখানে কোণ তৈরি হলো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই চিহ্ন দেবে। একটা অ্যারো চিহ্ন দিয়ে, তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দেবে কোনটা অবনতি কোণ কোনটা উন্নতি কোণ। আর অবনতি কোণ যখন ছবি আঁকা হবে সেই ক্ষেত্রে ওপরে যে লাইনটা অনুভূমিক সরলরেখা হরিজন্টাল লাইন, সেটা কিন্তু অবশ্যই দরকার, না হলে কিন্তু অবনতি কোণ তৈরি হবে না। ফলে সেই ছবিটা কিন্তু অ্যাবসার্ড পিকচার বা ভুল ছবি হিসাবে গণ্য করা হবে। সেই ক্ষেত্রে নাম্বার পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবেই না। এই ক্ষেত্রে আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে প্রশ্নের শেষে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে শেষে কিন্তু একক লিখতে ভুল করো না। অনেকে উত্তর লিখে দিচ্ছে 170, কিন্তু তারপর কোনো মিটার নেই, ফুট নেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি 1 নাম্বার কিন্তু কাটা যাবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। কোশ্চেন নাম্বার 14, পরিমিতি বা মেজারেশন। পরিমিতি বা মেজারেশনের ক্ষেত্রে মনে রাখা দরকার, এখানে 3 রকমের ভুল হয়। প্রথম ভুল হচ্ছে একক, কোনো ক্ষেত্রে মিটার, কোনো ক্ষেত্রে সেন্টিমিটার। তোমরা চেষ্টা করবে যে জায়গায় মিটার সেন্টিমিটার আছে প্রশ্ন পড়ার সময়, যে প্রথম 15 মিনিট তোমার সময় পাবে সেখানে কিন্তু পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে রেখো, তাহলে পরবর্তীকালে অঙ্ক করার সময় ভুল হবে না। দ্বিতীয় ভুল হয় কোথাও ব্যাসার্ধ কোথাও ব্যাস, মানে রেডিয়াস অ্যান্ড ডায়ামিটার, এই ভুলগুলো যাতে না হয় সেই চেষ্টা করবে, যাতে যে ব্যাস দেওয়া আছে আমরা ব্যাসটাকে ব্যাসার্ধভাবে অঙ্ক করলাম, সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা সম্পূর্ণভাবে ভুল হয়ে যাবে, নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে না। এবং আরেকটা কথা বলার আছে, সে কথাটা যে কোনো অঙ্ক করার সময় যদি প্রয়োজন মনে করো, তোমরা একটা ছবি এঁকে নিও। মনে করা যাক যে একটা চোঙ সিলিন্ডারকে গলিয়ে কিছু গোলক তৈরি করা হলো। এ সিলিন্ডার ইজ মেল্টেড টু ফর্ম সাম স্পিয়ার্স। সেই ক্ষেত্রে একটা সিলিন্ডারের ছবি আঁকলাম, তার পাশে তার ডেটাগুলো, তার ব্যাসার্ধ কত, উচ্চতা কত, রেডিয়াস অ্যান্ড হাইট লিখে রাখলাম। ডান দিকে আবার কয়েকটা স্পিয়ার মানে গোলক এঁকে রাখলাম, তার ব্যাসার্ধ কত হবে বা কত দেওয়া আছে সেটা লিখে রাখলাম। এই ক্ষেত্রে অঙ্কগুলো করতে কিন্তু খুব সুবিধা হয় এবং তোমার অঙ্ক নির্ভুল হবে, এই ব্যাপার নিশ্চিত থাকতে পারো। চলে আসি সব শেষের পোর্শন, স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখা দরকার। প্রথমে হচ্ছে ফর্মুলা যেন নির্ভুল হয়, সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। ফর্মুলা ভুল হলে কিন্তু তুমি মান বসাবার পরেও কোনো লাভ হবে না, উত্তর ভুল হবে এবং কোনোভাবেই নাম্বার পাওয়া যাবে না। ফর্মুলা ঠিক লিখবে এবং ফর্মুলাতে যেই চিহ্নগুলো ব্যবহার করছো, সিম্বল, সেই সিম্বলগুলো পূর্ণ অর্থ কিন্তু পাশে লিখে দেওয়া দরকার, না হলে কিন্তু মানেটা ঠিক বোঝানো হয় না এবং নাম্বার কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আরেকটা কথা বলা দরকার, যে অনেক স্টুডেন্টের খাতাতে দেখা যায় যে ভুল হচ্ছে, ক্রমযৌগিক পরিসংখ্যা এবং পরিসংখ্যা সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এবং ফ্রিকোয়েন্সি দুটো কিন্তু এক নয়। তোমরা দেখবে প্রশ্নের ভেতরে ক্লাস ইন্টারভেলগুলো সেগ্রিগেট করা আছে কিনা, 0 to 10, 10 to 20, সেই ক্ষেত্রে কিন্তু পরিসংখ্যা। আর যদি হয় যে 10-এর বেশি, মোর দেন 10, মোর দেন 20, মোর দেন 30, সেক্ষেত্রে কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। অতএব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে ভুল করে যদি ফ্রিকোয়েন্সি ভেবে অঙ্ক করো, সেই ক্ষেত্রে উত্তর মিলবে না এবং কোনো নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে না। এই জিনিসগুলো যদি মাথায় রাখো তাহলে কিন্তু দেখবে যে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে এবং তোমরা যা চাইছো, যেটুকু আশা করছো, সেই নাম্বার অবশ্যই তোমরা পাবে। এই হচ্ছে আমাদের প্রশ্নভিত্তিক, মানে কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 15 অবধি কীভাবে তোমরা পরীক্ষার সময় লিখবে, কী কী জিনিস মাথায় রাখবে, তার একটা সংক্ষিপ্ত বিবরণ। তোমরা যদি প্রতিদিন একটা করে পরীক্ষা দিতে পারো, দুপুর 12টা থেকে 3টে, তাহলে দেখবে পরীক্ষা হলে তোমরা কোনো এক্সট্রা প্রেশার ফিল করবে না, একটা ফিল গুড এফেক্ট তোমাদের মধ্যে কাজ করবে। তোমরা চেষ্টা করবে যে পরীক্ষার ঠিক আগে যে 15 মিনিট সময় পাওয়া যায়, সেই সময় একটু মেডিটেশন করা। এই মেডিটেশনটা কিন্তু সারা বছর করাই উচিত। তোমরা যদি এর মধ্যে না করে থাকো, এখন চেষ্টা করো প্রতিদিন সকাল এবং বিকেল 5 মিনিট করে মেডিটেশন করা। মনটাকে শান্ত রাখাটা কিন্তু খুব জরুরি এবং তোমরা চেষ্টা করবে পরীক্ষা হলে
বন্ধুদের সাথে কথাবার্তা বলে সময় নষ্ট না করে একটু কনসেন্ট্রেট করা, ফলে দেখবে তোমাদের কিন্তু এই বিষয়ভিত্তিক যে ধারণাটা আছে সেটা কিন্তু আরেকটু জোরদার হবে। তারপর পরীক্ষার সময় আরও কতগুলো কথা মনে রাখা দরকার। তোমরা চেষ্টা করবে জেল পেন ব্যবহার না করা। জেল পেন ব্যবহার করলে কালি স্প্রেড করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যা লিখেছো সেটা কিন্তু এক্সামিনার হাতে গিয়ে পৌঁছবে না। চেষ্টা করো নর্মাল পেন ব্যবহার করার। চলে আসি আমরা 3 ধরনের ছাত্রছাত্রীদের দেখা যায় যারা 100% এক্সপেক্ট করে। তারা কিন্তু পরীক্ষার সময় চেষ্টা করবে কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করে কোশ্চেন নাম্বার 15 গিয়ে শেষ করা। তোমরা এই জিনিসটা চেষ্টা করবে। এবং যারা মিডিওকার স্টুডেন্ট, যারা ভাবছো যে আমি ওটা ভালো পারি, ওটাই আমি আগে করব, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কিছু বলার নেই। চেষ্টা করবে কোশ্চেন নাম্বার 1, 2, 3 আগে করা, তারপর তোমরা যেটা ভালো পারো সেটা আগে করবে, যাতে তোমাদের একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যায়। সেই কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসা দরকার নেই। এবং পরীক্ষার শেষে কিন্তু তোমরা অবশ্যই একটা রিভিশন দেবে। এই রিভিশনটা কিন্তু দুভাবে দেওয়া যায়। নাম্বার 1, আমরা পরীক্ষা কোশ্চেনটা লেখার সাথে সাথে শেষ করার সাথে সাথে রিভিশন দিতে পারি। সেই ক্ষেত্রে রিভিশন দিতে গেলে কিন্তু আমাদের মাথায় ভেতর সেই ডেটাগুলো থাকে, ফলে তখন খুব তাড়াতাড়ি রিভিশন হয়। আরেকটা রিভিশন হয় পরীক্ষাটা শেষ হওয়ার পর। তোমরা পরীক্ষাটা শেষ হওয়ার পর আরেকবার দেখবে যে কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়ে গেছে কিনা, যদি দরকার হয় সেটাকে কারেকশন করার সেই চেষ্টাটা করবে। তাহলে কিন্তু দেখবে পরীক্ষাতে তোমরা যা এক্সপেক্ট করছো, পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে কিন্তু দেখবে যে সেই নাম্বারটাই তোমরা পাচ্ছ। সবশেষে বলি, আগামী মাধ্যমিক পরীক্ষায় তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা। তোমরা যাতে সবাই ভালো পরীক্ষা দিতে পারো এবং যা আশা করছো সে আশানুরূপ যাতে ফল হয়, সেই শুভেচ্ছা জানাই এবং তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের পাঠশালা লাইভ এর প্রোগ্রাম শেষ করলাম।